যেই মুখ্যমন্ত্রী কখনো সত্য কথা বলেন না, কখনো কোনো কথা তথ্য নির্ভর বলেন না, কেন ওর ঘুলিটা নাকি সিপিএম আমলে মেরে ধরে বার করে দিয়েছিল রাস্তায়, সেই ঘুলিটা তো আবার ওর মাথায় ঢোকানো হয়েছে, এই জন্য ওর মাথায় আর সত্য অসত্যের পার্থক্য করতে উনি ভুলে গেছেন। সিপিএম থাকাকালীন সিএসসি কে দিয়ে গেছে, তাহলে উনি সিএসসি বিরুদ্ধে করার ব্যবস্থা নেন না কেন? সিপিএম যদি তাকে দিয়ে থাকে, উনি তো ভয়ানক সিপিএম বিরোধী, তাহলে তো সিএসসি বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতে পারতেন যে এই তোমাকে সিপিএম দিয়েছে কেন, আমি সরিয়ে দিই। তো উনি তো সিঙ্গুর কারখানা ভেঙে চুরে তছনছ করে দিয়েছিলেন যে সিপিএম আমল হচ্ছিল বলে, এটা কেন করলেন না? এদিক থেকে কিন্তু এই যারা গোয়েঙ্কারা তারা ইলেকট্রাল বন্ডে ওকেই টাকা দিয়েছেন। আচ্ছা, ইলেকট্রাল বন্ডে টাকাটা উনি কেন ফেরত দিলেন না? আচ্ছা, জ্যোতিবাবু বুদ্ধদেব বাবু চলে যাওয়ার পর উনি 2011 ক্ষমতায় আসছেন, আজকে 2024। এই বিগত 13-14 বছরে উনি একটা বিদ্যুৎ প্রকল্প তৈরি করেছেন। এখন যেহেতু এই দুর্নীতিমূলক মামলা শুনানি হয়ে গিয়েছে, বিচারের অপেক্ষায় আমরা আছি, তখন আবার এটা যাওয়া, এবং এটা উনি গিয়ে ভালোই করলেন। আমার আরো মারাত্মক তথ্য বেরোবে, আমি আপনাদের বলে দিচ্ছি। কিন্তু এটা নির্ণয় করবে কে? কে যোগ্য আর কে অযোগ্য, নির্ণয়ের মাপকাঠিটা কি? আরো আরো বিস্ফোরক ঘটনা সামনে আসবে। প্রথম কথা, এই রাজ্য সরকার বাজেটে দিশা দেখাবেন এই ভাবনাটাই তো হচ্ছে দিশাহীন ভাবনা। যে রাজ্য আকণ্ঠ ঋণে নিমজ্জিত, যে রাজ্যের কোন রকম শিল্প নেই, যে রাজ্যের উৎপাদনমুখী শিল্প নেই, যে রাজ্যের আয়ের উৎস হচ্ছে একমাত্র মদ বিক্রি, সেই রাজ্য কি করে দিশা দেখাবে? যে রাজ্যের শিক্ষিত ছেলেরা রাস্তায় দিনের পর দিন বসে থাকে, যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা পরিকল্পনা করে ভেঙে দেওয়া হয়েছে, সেই রাজ্য এই সরকার বাজেটে দিশা দেখাবে, ভাবনাটাই তো অলীক ভাবনা। একদম 4% ডিএ বাড়ালো রাজ্য, পাহাড় প্রমাণ ফারাক খুঁজলো কই? প্রশ্ন আমজনতা। রয়ে গেল 35% ঘাটতি। কি বলবেন এটা নিয়ে? আমি প্রত্যেককে বলি, এটা নিয়ে আপনারা সরকারি কর্মচারীদের জিজ্ঞাসা করুন। কেন ডিএ না পাওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সরকারি কর্মচারীরা, স্কুল শিক্ষকেরা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। তাদের কাছে জিজ্ঞাসা করুন যে এই যে ডিএ না পাওয়ার ফলে তাদের কত কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গিয়েছে, সে তুলনায় সরকারের নৈতিক দায়িত্ব হচ্ছে ডিএ বাড়ানো। কেন প্রতি বছর তার সরকার বেতন বৃদ্ধি করতে পারেন না? কিন্তু সেই ডিএটাকেই তারা দিচ্ছেন না, এই অনৈতিক কাজ করে তারা টিকে আছেন। এখন আমি তো বলবো সামগ্রিক দায় সেই সমস্ত বন্ধুদের যারা ডিএর উপর অনেকটাই নির্ভরশীল। যা ছিল, আমরা দেখলাম যে রাজ্য সরকারের যে কয়েকটা প্রকল্প তৃণমূল সরকারের, তার মধ্যে অন্যতম চর্চিত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবার একদম স্বয়ং মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে যা ছিল তাই থাকবে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অ্যামাউন্ট দেওয়া হতো 1 টাকাও বাড়ানো হচ্ছে না লক্ষ্মীর ভান্ডারে। কি বলুন? দেখুন, একটা প্রসঙ্গ বোধহয় আমরা সকলে এড়িয়ে যাই, আমি বলার চেষ্টা করি, জানি না কতটা গ্রহণযোগ্য হয়, যে সরকার যখন কোনো প্রকল্প গ্রহণ করে তখন সেই প্রকল্পের একটা মূল্যায়ন হওয়া দরকার, সামাজিক মূল্যায়ন। যে আমি এই প্রকল্প নেওয়ার ফলে সামাজিকভাবে কি কি আমার সুবিধা অসুবিধা হলো, বা ক্ষমতায়িত হলেন মানুষ বা তারা এগিয়ে গেলেন। এই রাজ্যে এই কোনো প্রকল্পেরই কোনো সামাজিক মূল্যায়ন হয়নি, বরং উল্টো আমরা দেখেছি এই কন্যাশ্রী প্রকল্প, এবার শুনলাম তো সেখানে নাকি অনুদানও কমানো হয়েছে। এর ফলে আমাদের রাজ্যে নাবালিকা মেয়ে বেড়ে গেল। কেন নাবালিকা মেয়েদের বিয়ে বাড়লো? কেন নাবালিকা মেয়ে পাচার বেড়ে গেল? কেন মেয়েরা, ছেলেরা তো যাচ্ছেই, মেয়েরাও স্কুল ছুট হতে শুরু করলেন? সেই মূল্যায়নটা কিন্তু হলো না, যার ফলে এই যে টাকাটা গেল এটা সম্পূর্ণ অপচয় হলো। আমার নিজস্ব মত হচ্ছে তাই, যে কোনো প্রকল্প নিলে তার সামাজিক মূল্যায়নের একটা রিপোর্ট থাকা দরকার। দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্য সরকার কোনো রিপোর্ট দেন না। প্রায় 2.5 দশক বাদে একদম পশ্চিমবাংলার যে বাজেট, সেটা লাইভ টেলিকাস্ট হলো না। বাকি সমস্ত রাজ্যে লাইভ টেলিকাস্ট করা হয়, আমরা দেখে থাকি। এবছর হলো না, একদম বহু বছর বাদে 2025 সালে রাজ্যবাসী বাজেট বক্তৃতা না দেখলেও না শুনতে পেল, কিন্তু সংবাদ মাধ্যম ইতিমধ্যেই বাজেটের সারাংশ জানিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ টেলিকাস্ট করতে রাজি হলেন না? সেটা তো মুখ্যমন্ত্রী বলতে পারবেন, আমি বলতে পারবো না। উনি হয়তো বাজেট চলাকালীন ওর
চেহারাটা দেখাতে চাননি মানুষকে, বা বিধানসভার চেহারাটা দেখাতে চাননি, সেই জন্য করেননি। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলছেন যে 9 কোটি পরিবার স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে গিয়েছে। প্রতি পরিবারে 4 জন সদস্য থাকলে জনসংখ্যা এখানেই 36 কোটি হয়ে যায়। এরপর যারা পাননি তাদের সংখ্যা যদি 1 কোটি হয়, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত দাঁড়ায়? 37 কোটি। মুশকিল হচ্ছে আপনারা মুখ্যমন্ত্রীর কথার উপর অনেকে ভরসা করেন। আমি তো এক টানা বলে আসছি, বলতে বলতে আমার খানিকটা নিজস্ব বিরক্তি লেগে যায় যে এই মুখ্যমন্ত্রী কখনো সত্য কথা বলেন না, কখনো কোনো কথা তথ্য নির্ভর বলেন না। কেন ওর ঘুলিটা নাকি সিপিএম আমলে মেরে ধরে বার করে দিয়েছিল রাস্তায়, সেই ঘুলিটা তো আবার ওর মাথায় ঢোকানো হয়েছে, এই জন্য ওর মাথায় আর সত্য অসত্যের পার্থক্য করতে উনি ভুলে গেছেন। স্যার, আমি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গটি নিয়ে একটা কথা বলবো। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এদিন একদম মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল, আমি কোট আনকোট বলছি, যে রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিএসসি বাড়বে, এর জন্য মানুষকে অনেকটা ভুগতে হয়। তিনি বলছেন ওটা আমাদের হাতে নেই, ওরা স্বশাসিত সংস্থা, সিপিএম থাকাকালীন দিয়ে গেছে, ওদের দিল্লিতে কি বোর্ড আছে তার থ্রুতে। কি বলবেন? আচ্ছা, সিপিএম থাকাকালীন সিএসসি কে দিয়ে গেছে, তাহলে উনি সিএসসি বিরুদ্ধে করার ব্যবস্থা নেন না কেন? সিপিএম যদি তাকে দিয়ে থাকে, উনি তো ভয়ানক সিপিএম বিরোধী, তাহলে তো সিএসসি বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতে পারতেন যে এই তোমাকে সিপিএম দিয়েছে কেন, আমি সরিয়ে দিই। তো উনি তো সিঙ্গুর কারখানা ভেঙে চুরে তছনছ করে দিয়েছিলেন যে সিপিএম আমল হচ্ছিল বলে, এটা কেন করলেন না? আর এদিক থেকে কিন্তু এই যারা গোয়েঙ্কারা তারা ইলেকট্রাল বন্ডে ওকেই টাকা দিয়েছেন। আচ্ছা, ইলেকট্রাল বন্ডে টাকাটা উনি কেন ফেরত দিলেন না? যে এই সিএসসি তারা এই সমস্ত বৃদ্ধি করছে জিনিসপত্র, আমি পছন্দ করি না, আমি টাকাটা ফেরত দিয়ে দিলাম। আসলে একটা মানুষ যখন আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকে না, তখন কি বলছেন না বলছেন তাল জ্ঞান থাকে না। স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জানালেন যে দেউচা পাচামি থেকে কয়লা উত্তোলন শুরু হলে বিদ্যুতের দাম অনেক কমে যাবে, আগামী 100 বছরে লোডশেডিং কমবে, ভবিষ্যৎ প্রজন্মের কোনো অসুবিধা থাকবে না। তিনি বলছেন যে ওইখান থেকে যে কয়লা পাবো তাতে 100 বছরে যে বিদ্যুৎ উৎপাদন হবে তার জন্য আগামী দিনে বিদ্যুতের দাম কমবে। এও বলছেন যে আগামী জেনারেশনের সুবিধা হবে, 100 বছরে তাদের যাতে লোডশেডিং ফেস করতে না হয় এবং বিদ্যুতের দাম যাতে না বাড়ে, আয়ত্তের মধ্যে থাকে, স্বল্প মূল্যে যাতে বিদ্যুৎ পান, তাই এই প্রজেক্ট তৈরি করেছে। এই যে আরেকটি কথা যেটা বললেন আপনি, এটা যদি তিনি বলে থাকেন, এর থেকে বড় অসত্য অবৈজ্ঞানিক কথা কিছু হতে পারে? আচ্ছা, জ্যোতিবাবু বুদ্ধদেব বাবু চলে যাওয়ার পর উনি 2011 ক্ষমতায় আসছেন, আজকে 2024। এই বিগত 13-14 বছরে উনি একটা বিদ্যুৎ প্রকল্প তৈরি করেছেন? আমি জানতে চাই, একটা বিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে? আজকে বিদ্যুৎ যা উৎপাদন হচ্ছে, বিদ্যুতের বলছেন ওরা আমরা উদ্বৃত্ত, সবটাই কিন্তু বাম আমলের তৈরি করা বিদ্যুৎ প্রকল্প থেকে। এটা বাম আমল তৈরি করেছেন, উনি তার সুযোগ নিচ্ছেন, নিশ্চয়ই নেবেন, কারণ উনি পরবর্তীকালে ক্ষমতায় যখন এসেছেন। কিন্তু কয়লা দেউচা পাচামি উত্তোলন না হলে বিদ্যুৎ উৎপাদন হবে না। আর দেউচা পাচামির কয়লা উত্তোলনের সুবিধা ভোগ কার হবে? ওই কয়লার মালিকানা চলে যাবে তো প্রাইভেটের হাতে আজকে। এবং দেউচা পাচামি করে তিনি যে পরিমাণ পরিবেশের ক্ষতি করার চেষ্টা করছেন, যেটা আমরা রোখার চেষ্টা করছি, আন্দোলন করে রোখবার চেষ্টা চলবে, সেই ভারসাম্য রক্ষার দায় কে নেবে? সেখানে আদিবাসী মহিলারা তারা জমি ছাড়তে রাজি নন, তাদের সঙ্গে জমির একটা আত্মিক সম্পর্ক আছে। উনি প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে অনুব্রত জাতীয় বিভিন্ন সৈন্যবাহিনীকে লাগিয়ে মানুষকে, গ্রামের মানুষকে ভয় দেখেছেন। আমি তো একসময় গিয়েছিলাম, আমি যাওয়ার পর গ্রামের মানুষ সুখে দাঁড়িয়েছিলেন। এই কথা যিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যে দেউচা পাচামি হলে পরে আগামী 100 বছর, এই সমস্ত আবল তাবল কথা বলে আমাদের দুর্ভাগ্য যে আমরা এই সমস্ত অর্বাচীন লোকেদের ভোট দিয়ে তো জিতিয়েছি, যে কোনো কারণেই হোক। আচ্ছা, ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ হলো, এখনো অধিগ্রহণ হয়নি এক চুল জমি, কিভাবে বাস্তবায়িত হবে মাস্টার প্ল্যান? এই যে ঘাটাল মাস্টার প্ল্যান বিগত তিনটে নির্বাচনে বলে এসছেন। ওদের খুলে দেখবেন নির্বাচনী ইশতেহার, ওখানে দাঁড়িয়ে ওদের যে এমপি, তিনি তো আমার নায়ক, তিনিও তো প্রত্যেকবারই বলেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে। এই 500 কোটি টাকা কাগজে কলমে বরাদ্দ হয়ে যায়, আগামী বছর দেখবেন 50 কোটি টাকা খরচা করতে পারেনি। এবং সেই 50 কোটি খরচা হলে তার মধ্যে দেখবেন অন্তত পক্ষে 15 থেকে 20 কোটি কাটমানি আছে। অর্থাৎ এই সমস্ত আবল তাবল কথা বলে দিতে তো আপত্তি নেই, কারণ বলার উপর তো কোনো প্রতিবন্ধকতা নেই আমাদের দেশে। যেমনটা আপনি বললেন যে বিগত বেশ 3টে নির্বাচন জুড়ে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবায়িত করার কথা বলা হয়েছিল। এবারেও কি বাস্তবায়িত হবে কোথাও গিয়ে ঘাটাল মাস্টার? লিখে নিন, হবে না, লিখে নিতে পারেন।
স্যার আমার শেষ তিনটে প্রশ্ন। একের পর এক ধাক্কা, স্কুলের শিক্ষক নিয়োগ মামলায় এবার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন রাজ্যের একদা মন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারী। এবং কলকাতা হাইকোর্টের চাকরি বাতিল নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অঙ্কিতা। তবে খালি হাতেই ফিরতে হলো তাকে। তার নিয়োগকে সন্দেহজনক বলে পর্যবেক্ষণে জানিয়েছে সর্বোচ্চ আদালত। কি বলবেন? বটেই তো, তিনি পরীক্ষায় বসেননি, কিছু করেননি, মন্ত্রীর কন্যা বলে চাকরি পেয়ে গেলেন। এবং আজকে এতদিন পর তিনি সে সুপ্রিম কোর্টে গেলেন কেন? অনেকদিন আগেই তো আদেশটা হয়েছিল, এতদিন ঠিক দাঁড়িয়ে দেখছিলেন যে কি হয়, নাকি এটা সিম্পেথি আদায়ের জন্য সুপ্রিম কোর্টে চলে গেলেন? এই যারা ওদের পরামর্শ দেন তাদের সঙ্গে ওদের নিশ্চয়ই কোনো বোঝাপড়া আছে, সেইভাবেই চলছেন তারা। এখন যেহেতু এই দুর্নীতিমূলক মামলা শুনানি হয়ে গিয়েছে, বিচারের অপেক্ষায় আমরা আছি, তখন আবার এটা যাওয়া, এবং এটা উনি গিয়ে ভালোই করলেন। আমাদের অন্তপক্ষে সুপ্রিম কোর্টের মনোভাবটা বোঝা গেল পরিষ্কার। স্যার যোগ্য অযোগ্যদের আমি যে প্রশ্ন বারংবার করেছি আপনাকে, একদম 10ই ফেব্রুয়ারি প্রথমেই আপনার রিয়াকশন নিয়েছিলাম আমরা। আপনাকে সামনাসামনি আমি প্রশ্ন আবারও করবো যে যোগ্য অযোগ্যদের কোথাও কি পৃথকীকরণ করা সম্ভব? কারণ সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই এর উত্তরে হ্যাঁ বললেও কোন রকম সদুত্তর দিতে পারেনি এসএসসি। মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, অপেক্ষা এখন শুধু রায় ঘোষণার। এরই মধ্যে নতুন করে নথি জমা দিতেছে মামলা করলো এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায়। ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে গেছে। এর পেছনে অঙ্ক চূড়ান্ত শুনানির পরেও কি নথি জমা দেওয়া যায়? চেয়েছে সুপ্রিম কোর্টে দিয়েছেন, সেই নথি কতটা সুপ্রিম কোর্ট গুরুত্ব দেবেন তা আমরা জানি না। কেন যদি গুরুত্ব দিতেন তাহলে আমাদেরও তিনি নোটিশ করতে বলতেন। এক আর দুই হচ্ছে কথা যে গোটা প্রক্রিয়াটা, যার জন্মটা দুর্নীতির মধ্যে দিয়ে, আমি বলি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে গোটা 2016 নির্বাচনটা হয়েছে। শুধুমাত্র তো এই হায়ার সেকেন্ডারি নয়, এমনকি প্রাইমারির মামলা পেন্ডিং আছে। এই মামলা যখন শুনানি হবে তখন আরো মারাত্মক তথ্য বেরোবে, আমি আপনাদের বলে দিচ্ছি। তো যার দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা হয়েছে, সেখানে তো দুর্ভাগ্যজনকভাবে আমাদের মতো দেশে কিছু যোগ্য মানুষ অবশ্যই ধাক্কা খাবেন। কিছু যোগ্য মানুষকে আড়াল করেই তোরা অযোগ্যদের চাকরি দেয়। যাদের থেকে টাকা নিয়েছেন, চাকরি দিয়েছেন, তাদের বলা হয়েছে সামনে ঢাল হিসেবে কিছু যোগ্য লোককে রাখবো। কিন্তু এটা নির্ণয় করবে কে? কে যোগ্য আর কে অযোগ্য, নির্ণয়ের মাপকাঠিটা কি, সেটা তো কেউ বলতে পারছেন না। এই মামলার আইনজীবী আপনি, একদম শুরু থেকে মামলা একদম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে চূড়ান্ত শুনানির পরে এসএসসির নথি জমা দিতে চাওয়া, এবং শেষ শুনানিতেও তারা কার্যত বললেন যে তারা র্যাঙ্ক জাম্পিং এবং ইয়েটা নিয়ে বলতে পারবেন, প্যানেল বহির্ভূতভাবে যাদের নিয়োগ হচ্ছে সে তথ্য তারা দিচ্ছেন, কিন্তু কোন রকম অন্য ওএমআর শিটের তথ্য তাদের কাছে নেই। কোথাও থেকে পৃথকীকরণ আর করা সম্ভব? আমার বুদ্ধিতে সম্ভব নয়, হয়তো অনেক বেশি বুদ্ধিমান লোকেরা আছেন, তারা যুক্তি দিলে হয়তো সম্ভব হতে পারে। এখন আমরা তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে, সুপ্রিম কোর্ট যা বলবেন সেটাকে মেনে নিতে হবে। তাহলে বলছেন প্রাথমিক নিয়োগে আরো বিস্ফোরক তদন্ত আসতে আরো বিস্ফোরক ঘটনা সামনে আসবে। আর শেষ প্রশ্ন আপনার কাছে স্যার, আর্জিকর আন্দোলনের সময় কর্মবিরতিতে সামিল হন বহু চিকিৎসক। এবার তাদের বিরুদ্ধে একদম বিস্ফোরক অভিযোগ তুলেন চিকিৎসকদের নতুন সংগঠন WBJDA। তাদের অভিযোগ, আর্জিকর আন্দোলনের সময় ডাক্তারদের কর্মবিরতি চলাকালীনই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী দেখে রোজগার করেছেন প্রায় 29 জন জুনিয়র ডাক্তার। তার মধ্যে 22 জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ছিলেন, 7 জন ছিলেন পিজিটি। কমপক্ষে প্রায় 5 কোটি টাকা রোজগার করেছেন তারা। রাজ্য জুড়ে প্রায় 500 কোটি টাকা বলেই দাবি। তাতে ওদের আপত্তি কি আছে? তারা তো বলেননি যে আমরা রাজ্য জুড়ে কর্মবিরতি করছি, তাই তো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে। তারা আরজিকর কিংবা সরকারি হাসপাতালে কর্মবিরতি করেছেন, প্রতীকী কর্মবিরতি। সেক্ষেত্রে তারা যে অন্যত্র তাদের যোগ্যতার ভিত্তিতে পয়সা উপার্জন করে থাকেন, তারা তো ভালো, তারা তো কাটমানি খাননি। যে সমস্ত চিকিৎসক সংগঠন অভিযোগ করছেন তারা হয়তো কাটমানিতে অভ্যস্ত, যে ডাক্তাররা নিজেদের যোগ্যতা অর্থ উপার্জন করছেন তারা তো কাটমানি কাটেননি, তারা তাদের নির্দিষ্ট পদ্ধতিতে আয় করেছেন। তো অন্য একজন যদি চিকিৎসা করে আয় করে, তাতে ওদের আপত্তি কে? তেমন ওরা কি চান যে চিকিৎসকরা সার্বিকভাবে ধর্মঘট করুন? সরাসরি বলুন যে আমরা ধর্মঘট বলতে বুঝি যে কেউ কোথাও কোনো কাজ করবে না, লোক মরে গেলেও তাকে আমি ডাক্তার বাড়িতেও তাকে ট্রিটমেন্ট করবো না, মানে বাড়িতে ট্রিটমেন্ট করলেও তো সে ফি পেতে পারে। এই সমস্ত প্রলাপ বকার জন্য কিছু প্রলাপময়ী সংগঠন তৈরি হয় মাঝে মাঝে, দুদিন পরে তারা আবার বেরিয়ে যায়।